নমস্কার বন্ধুরা, এর আগে আমি অপারেশন সিন্দুর নিয়ে কয়েকবার বলেছি যে ভয়ানক ঘটনা ঘটেছিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে, তারপরের প্রতিক্রিয়া। এবার একটু আসি ভিন্ন অপারেশনের ব্যাপারে। বন্ধুরা, আরেকটা অপারেশন হয়েছিল এই পশ্চিম বাংলায়, এবং সেই অপারেশনের প্রতিক্রিয়ায় না, তবে তার পরবর্তী পর্যায়ে অনেক বলতে গেলে অনেক অনেক হাজার হাজার এবং লাগাতার ঘটনা ঘটে চলেছে, যা সরাসরি দেখে বোঝা নাও যেতে পারে যে ওই অপারেশনের সঙ্গে এর পরবর্তী ঘটে যাওয়া ঘটনাগুলি বা ঘটনার শৃঙ্খলাবদ্ধতা এর জন্য মনে হয় একটু ঠান্ডা মাথায়, শান্ত মনে, স্থির মন নিয়ে বিচার করা দরকার। এবার বলি, আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় কী অপারেশন ঘটেছিল। সেই অপারেশনের নাম অপারেশন সিঙ্গুর। হ্যাঁ, অপারেশন সিঙ্গুর। অপারেশন সিন্দুর তো ওই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের কুশীলবদের হয়তো কয়েকজন বন্দুকওয়ালা হত্যাকারী হতে পারে, কিন্তু এর পেছনে একটা বিচার, যেটা পৃথিবীর বহু সংখ্যক মানুষ, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা, কোনো কোনো দেশে এই বিচারের কট্টরতা এবং তা কাজে পরিণত করার ইচ্ছে, চেষ্টা এবং সফলতা পাওয়া এই ধরনের বা এই শ্রেণীর বা এই মতবাদের মানুষের, যা ওই ধর্মের মানুষের যা দীক্ষা নির্দেশ প্রাপ্ত ওই মানুষের ইচ্ছেতেই কোনো দেশে বোধহয় শতকরা 100 জনই ওই একই ধর্মের বিশ্বাস করে, আর অন্য কথা, অন্য বিচার, অন্য ভাবনা ভাবতেই পারে না। তবে একটা ধাপ তারই একটা ধাপ পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড। কিন্তু না, আজকে আমি সেই একটা হত্যাকাণ্ড নিয়ে বলবো না, আজ বলবো অপারেশন সিঙ্গুর। মনে আছে তো, সেই হাওড়া থেকে তারকেশ্বরে যাওয়ার ট্রেন লাইনে একটা স্টেশন আছে সিঙ্গুর। আমাদের ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ পরিবার, সফল পরিবার, দেশের প্রগতিতে 150 ধরে ক্রমাগত তাদের বুদ্ধি, বিচক্ষণতা, দেশভক্তি, সততা, কাজের প্রতি সমর্পণ, সেই টাটা গোষ্ঠীর, বিশেষ করে শ্রী রতন টাটার উদ্যোগী হওয়া, একটা ইন্ডাস্ট্রি লাগানোর জন্য জমি পছন্দ করা, ওই সিঙ্গুরে, যাতে ওই সিঙ্গুর না, তার আশপাশে অন্তত 50 বর্গ কিলোমিটার জমিতে বিশাল ভারী শিল্প গড়ে উঠত। ন্যানো কারখানার, খুব ছোট 4 চাকার গাড়ি কারখানা প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। সেই সময় এমন বিধ্বংসক আন্দোলন শুরু হলো বা করা হলো যে শিশু 9-9.5 মাসে জন্ম নেবে তাকে 8 মাসে মেরে ফেলা হলো। আমরা দেখলাম, মানে সামনে একটা চেহারাই দেখা গেল আমাদের রাজ্যের নেত্রীর, যেরকম অপারেশন সিন্দুরে এর আগে পেহেলগাঁওয়ের সামান্য কয়েকজন বন্দুকবাজ, কিন্তু পেছনে পৃথিবী জুড়ে সেই মানসিকতার লোক, যাদের ওই হত্যার শিক্ষা পেয়েছে 1400 বছর আগে আরব দেশ থেকে। এখানেও কারখানার বিরোধী মনোভাব এই রাজ্যের মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে কয়েক দশক ধরে, মানে ধরুন 1947-এর পর থেকেই। যারা ব্রিটিশের আমলে প্রচণ্ড লড়াই করেছে, হয়তো সহিংসও হয়েছে, তাদের সাহস, লড়াই করার সাহস, মানসিকতাকে ওই কারখানা বিরোধী, মানে দেখানো যে কারখানার মালিকের শোষণের বিরুদ্ধে লড়ছি, কিন্তু শেষকালে দাঁড়াতো কারখানার বিরুদ্ধে। যে কারখানার উৎপাদন করে, যেই কারখানার বিরুদ্ধে সেই কারখানা এত মানুষকে রোজগারের ব্যবস্থা করে দেয়, সেই ব্যবস্থার বিরুদ্ধে, সেই কারখানার বিরুদ্ধে হয়তো কিছু শোষণ হতো, মানে যে মাইনে আশা করা যায় তা পেত না,
কিন্তু যে শ্রমিক লড়াই করছে, যে কি তার শুধু নিজের রোজগারের জন্য কোনো কারখানা করার ক্ষমতা বুদ্ধি রাখে? অবশ্যই না। যে নেতারা আজ থেকে 60-70 বছর আগে আন্দোলন করেছে কারখানার সামনে বিভিন্ন দাবি দাবা নিয়ে, সেই নেতারা কি পেরেছে ওই রকম কোনো কারখানা তৈরি করতে? তাদের মস্তিষ্কে কোনো আইডিয়া, কোনো চিন্তা, কোনো বিচার, কোনো কারখানা তৈরির জন্য যা যা প্রয়োজন তার সম্বন্ধে কোনো ধারণা কিছু ছিল আমাদের পশ্চিমবাংলার নেতাদের? আমি বলতে পারি একটা বিরাট না। অথচ জনপ্রিয়তা পাওয়ার জন্য লোক খেপানো সহজ, যা কারখানার মালিক আর শ্রমিকদের মধ্যে থেকে দালালি খাওয়া অনেক সহজ, লাভজনক ভেবেছেন। কাজেই জনগণও, যাদের নিজেদের ভাবার শক্তিই নেই, চেতনাই নেই, কায়িক পরিশ্রমে বিমুখ, যদি বিনাশ্রমে কিছু টাকা বাড়িতে বসে পেয়ে যায় তো মন্দ কী? এক সময় কোনো এক বড় নেতা, আমাদের দেশের বোধহয় 100 বছর আগে হবে, তিনি মহারাষ্ট্রিয়ান ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে। তিনি বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, বোধহয় মাপলে এক বঙ্গোপসাগরের জল হয়ে যাবে। সেই গোখলেজির আমলে আরও দুজন বাঙালি জন্মিয়েছিলেন, এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এক স্বামী বিবেকানন্দ। মনে আছে সেই বিদ্যাসাগরের গল্পটা? কোনো রেল স্টেশনে এক যুবা চিৎকার করে কুলি কুলি ডাকছে। এক ব্যক্তি সামনে এসে দাঁড়ালেন, বললেন, বলুন। ওই যুবা বলল, ওই মালটা উঠিয়ে নিয়ে যেতে হবে স্টেশনের বাইরে। ওই ব্যক্তি ওই মাল নিয়ে বাইরে এলেন। তারপর পয়সা দিতে যাওয়ায় বিদ্যাসাগর নিজের পরিচয় দিয়ে বললেন, তুমি এই মালটা নিজে ওঠাতে পারো না? প্রসঙ্গক্রমে বলি, আমি আমার ক্যারিয়ারের একেবারে শুরুতে, তখন বিএসসি পাস ছিলাম, একটা কারখানার ল্যাব কেমিস্ট ছিলাম। বছরটা 1971-এর শেষ দিক, জায়গাটা পাঞ্জাব। ভারত পাক বাংলাদেশ নিয়ে যুদ্ধ। রাতে দেখা গেল ল্যাবের ঘুলঘুলি দিয়ে যদিও রঙিন কাচ, কিন্তু সামান্য হলেও আলো বাইরে বেরোতে পারে। একজন অফিসার বললেন, স্টোর থেকে মোটা কাপড় এনে বন্ধ করতে হবে। ওখানে তখন কোনো গ্রুপ ডি লেবার ছিল না। আমি ভাবছি কি করব। তখন আমার থেকে বয়সে বড় আমার অফিসার নিজেই স্টোরে থেকে গিয়ে মোটা কাপড় নিয়ে আসলেন। আমি শিখলাম যে আমি নিজে বয়ে আনলে আমি ছোট হয়ে যেতাম না। স্বামী বিবেকানন্দ বলতেন, তোরা কাজ করতে করতে মরে যা, অলস হবি না। তখন গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা আজ যা ভাবে ভারত কাল তা ভাববে। এখন মনে হয় গোপালকৃষ্ণ সেই নীতি অনুসরণ করলে আজকে মোদিজির নেতৃত্বে ভারতের আর্থিক স্থিতি পৃথিবীর মধ্যে 4র্থ স্থানে উঠে এসেছে 2014-র 11তম স্থান থেকে। আর তা বোধহয় 30-35-এ চলে যাবে যদি এখন এই পশ্চিমবঙ্গ এইসব নীতি টিতি পুরো ভারতে অনুসরণ করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ভাববেন এটা। আমি বলছি না যে সব 12টা আমাদের বর্তমান নেত্রী বাজিয়েছে। বামপন্থীরা কখনো কারখানা করার উৎপাদনে উৎসাহ দেওয়া, মেহনতকে উৎসাহ দেওয়া, এমনকি এসব কি মনে করেছে? কারখানার মালিককে সুবিধা করে দেওয়া হচ্ছে, এটাই ভেবেছে। অতএব মহাপাপ, না ভাষাটা ঠিক না বলা উচিত, মহাসাম্যবাদ বিরোধী ব্যাপার। আমাদের রাজ্য যেই দেশকে মাথায় রেখে এই রাস্তা নিল, সেই চীন কিন্তু প্রচণ্ড মেহনত করে আর কম আয়ে বেশি কাজ করে পৃথিবীর কারখানার কেন্দ্রতে আছে। আজ গত 30-40 বছরে পৃথিবীময় এত সস্তায় তাদের দেশের উৎপাদিত বস্তুকে যে কোনো প্রতিযোগিতায় কেউ টিকতে পারেনি। যদি বড়লোকের মাপকাঠিতে আমেরিকা 30 পেয়ে 1 নম্বরে থাকে, তবে চীন 19 পেয়ে 2য় নম্বরে, ভারত 4.3 পেয়ে 4র্থ নম্বরে, জার্মানি থেকে সামান্য পেছনে। যে দ্রুততায় ভারত এগোচ্ছে, আশা করা যায় কিছু সময়ের মধ্যে জার্মানি থেকে পেছনে ফেলে
ভারত তৃতীয় স্থানে এসে যাবে মোদিজির নেতৃত্বে। মেহনত, টেকনোলজির, ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধি, জ্ঞান, এগুলো দরকার। আগে আইআইটি পাশ করে আমেরিকায় দৌড়তো, এখন প্রেসিডেন্ট ট্রাম্পের দৌলতে ওই টেকনোলজি, বুদ্ধি, জ্ঞানের বিদেশে বয়ে যাওয়া হয়তো কমেছে। এটাকে কি বলে? বিপরীত পরিস্থিতিতে নিজের অনুকূলে নিয়ে আসা, বা বলা যায় আরও চালু কথা ইংরাজিতে, ব্লেসিং ইন ডিসগাইজ। ভালোই। তার ফল দেখলেন তো। অপারেশন সিন্দুরে আইআইটি পাশ করে আমেরিকায় না পালিয়ে গিয়ে তাদেরকে আরও বড়লোক, আরও অহংকারী, ভারতকে আরও অপমান করা, পশ্চিমের আমাদের থেকে কেটে নেওয়া অংশকে আরও শক্তিশালী, আরও শয়তানি করার জন্য মদত দেওয়া, ভারতীয় আইআইটিদের বুদ্ধিতেই আরও ভয়ঙ্কর অস্ত্র, যা নিয়ে আমাদের উপর প্রয়োগের ভয় দেখানো। এই ব্যাপারে একটা ছোট গল্প বলি। আমার বাবা আজকের পশ্চিম মেদিনীপুরের রেল স্টেশনের কাছেই একটা বাড়িতে থাকতেন। রাজ্য সরকারের অফিসার ছিলেন। 1955 সাল, আমার বয়স 7। আমি একা বাড়ির পেছন দিকের ফুটবল মাঠে নেমে একজন স্টেশনের থেকে আসবেন, তাকে রিসিভ করতে যাচ্ছি একাই। রেল স্টেশন বাড়ি থেকে দেখা যায়। বাবা মা দোতলায় দাঁড়িয়ে নজর রাখছেন। মাঠের পর ছোট ধান ক্ষেত, মনে আছে ধান পেকে গেছে, সোনালি রঙের। সোনালি রঙের বললাম, মনে পড়ে গেল পাঞ্জাবিরা গমকে কানক বলে, বোধহয় সোনালি রঙের কারণেই। যাই হোক, যাকে রিসিভ করতে যাচ্ছি তার সঙ্গে ওই ধানের ক্ষেতের মাঝামাঝি জায়গায় দেখা হয়ে গেল। উনি আমার নাম ধরে ডাকলেন, মানে ডাকনাম ধরে ডাকলেন। আমি হাসি মুখে উত্তর দিলাম, উনি আমার মার জেঠতুতো ভাই। বাড়িতে নিয়ে আসলাম। হ্যাঁ, ওনার ডাকনাম সলিল, আমার সলিল মামা। ভালো নাম রণজিৎ দত্ত। যাই হোক, মনে আছে। কথায় কথায় বললেন রাঙাদি। বাবা জিজ্ঞেস করলেন রাঙাদি। তখন সলিল মামা মার দিকে ইশারা করে দেখালেন যে মাকে ওনারা রাঙাদি বলেন। বাবা জানতেন না, ঠাট্টা করে বললেন রাঙাদি। এর বহু বহু বছর পরে 2012 সালে, মানে ওই দিনের 55 বছর পরে, সলিল মামার ঠিক ওপরের মামা সমীর মামার বাড়িতে গিয়েছি। সেদিন সমীর মামা বললেন যে দেশভাগের আগে আমাদের মামাবাড়ি ওই সিলেট শহরে ছিল। আমার দাদু আর ওনার ঠিক ওপরের দাদা সলিল মামার, সমীর মামার বাবা একই বাড়িতে থাকতেন সিলেট শহরে, সিলেট জেলা শহরে। একদিন আমার মা ওই জেঠতুতো ছোটো ভাই বোনদের নিজেদের বাগানে নিয়ে গেলেন আর বললেন, আজ থেকে তোরা আমাকে রাঙাদি বলে ডাকবি। তাই নিজের ছোট ভাই বোনেরা মেজদি বলে ডাকলেও সলিল মামারা রাঙাদি বলে ডাকতেন। আর ওরা 22 ভাই বোন ছিলেন। রান্না করে খাওয়ার আগে ঘন্টা বাজত, স্কুলের ঘন্টার মতো। যাই হোক, এরপর 1966 সাল আনন্দবাজারের প্রথম পাতায় খবর বেরোলো, বাঙালি বৈজ্ঞানিকের আবিষ্কার আমেরিকাতে। ফটোও দেওয়া আছে। সেটা ছিল সলিল মামার আবিষ্কারের খবর। এরপর এক পারিবারিক পিকনিকে দেখা হলো সলিল মামার সঙ্গে। জানতে চাইলাম তার আবিষ্কারের কথা। উনি বললেন 1966 আগে টিভিতে কোনো লাল রং আসতো না, তখন কমলা রং আসতো। উনি প্রথম টিভিতে লাল রঙের আবিষ্কর্তা। আর দ্বিতীয় আবিষ্কার, একটা রং থেকে আরেকটা রং আসতে টিভিতে অনেকটা সময় নিত। ওনার আবিষ্কার সঙ্গে সঙ্গে রং পাল্টিয়ে যাওয়া। বন্ধুরা বলুন, 1966 সালে ওনার কোম্পানি, মানে যেখানে উনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ডাইরেক্টর ছিলেন, অর্থাৎ জিইসি, জেনারেল ইলেকট্রিক কোম্পানি বা কর্পোরেশন কিছু হবে, নাম নিশ্চয়ই জানেন, কত লাভ করিয়ে ছিলেন। কারণ টিভির দর্শক
মানে আমেরিকা আর ইউরোপের, তখন রঙিন টিভি যারা দেখতো আর কি, তো অন্য টিভি ছেড়ে ওই জিইসির টিভি কিনবেন, স্বাভাবিক। এবং সেই কোম্পানির সঙ্গে সেই দেশও অর্থাৎ আমেরিকা কত ধনবান হবে, ধনবান মানে তো শক্তিশালী হওয়াও, আমেরিকা শক্তিশালী হলো। তারপর এলো 1971, মানে 66 থেকে 71, 5 বছর ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে যুদ্ধ। আমেরিকা আমাদের ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধে দাঁড়ালো। আমি তো একটা জিএসির কথা জানি, আরও কত আবিষ্কার করেছেন ভারতীয় বৈজ্ঞানিকেরা ওই সময়ের আগেও এবং পরেও, সামরিক আর্থিকভাবে আমাদের বিরুদ্ধে গিয়েছে। সব তো আমি জানি না, শুধু একটা উদাহরণ দিলাম। যাই হোক, পরে জেনেছি সলিল মামা আইআইটি খড়গপুর থেকে এমটেকে ফার্স্ট হয়েছিলেন যখন নারায়ণগড়ে আমাদের বাড়িতে এসেছিলেন 1955-তে। এইভাবে আমাদের ব্রেন আমেরিকাকে মদদ দিয়েছে, সাহায্য করেছে, শক্তিশালী করেছে, এবং ফলে আমরা মার খেয়েছি, আমেরিকার হুমকি খেয়েছি, সামান্য হলেও বিভিন্ন সময় মাথা নিচু করেছি, হয়তো বশ্যতা স্বীকার করেছি। এছাড়াও ওই আইআইটির ইন্টেলিজেন্ট ছেলেরা মেয়েরা তাদের ব্রেন এর একটা বড় অংশ আইএস পরীক্ষায় বসে, কখনো আইএস, কখনো ইন্ডিয়ান ফরেন সার্ভিস, কখনো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, কখনো ইন্ডিয়ান কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, যা এখন জিএসটি বা ইনকাম ট্যাক্সে যাচ্ছেন। আমার মনে হয় ইন্টেলিজেন্ট ব্রেন কারখানায় তার রিসার্চে আসলে দেশের অনেক ভালো হয়। আরজিকর কাণ্ডে আইপিএসের রোল দেখেছি। দেশের পক্ষে মঙ্গল কি এই ইন্টেলিজেন্ট ব্রেনের রোল? আরেক আইপিএস সারদা কেসের রোল কি খুব শুভ দেশের পক্ষে? মনে আছে রাতে ব্যাংকের লকার খোলা, সেই আইআইটির ইনকাম ট্যাক্সওয়ালা নটবরলাল, মানে দিল্লির নটবরলাল, কিছু সময় আবার জেলেও ছিল কি একটা অপকর্মের কারণে। কি অপচয় এই ভগবান দত্ত ব্রেনের! দেখুন, যখন আমেরিকা ট্রাম্প ভারতীয়দের ওদেশ যেতে, চাকরি করতে নানাভাবে বাধা দিচ্ছে, নিরুৎসাহিত করছে, ঠিক তখনই রাশিয়া ভারতীয়দের ও দেশে চাকরি করার জন্য ডাকছে। এখন জানলাম যে চীনও নাকি ডাকছে, যাক, আহ্বান করছে, উৎসাহ দিচ্ছে। রাশিয়া দেখছে যে অপারেশন সিন্দুরে ভারতের আইআইটির ইঞ্জিনিয়াররা, টেকনোলজিস্টরা তাদের বুদ্ধির কেরামতি। রাশিয়ানরা চায় ভারত আইআইটির ব্রেন ওদের শক্তিকে বৃদ্ধি করুক, যেমন এতদিন আমেরিকার শক্তি বৃদ্ধি করে এসেছে। আমার মনে হয় আমার বহু আগেই আমাদের প্রধানমন্ত্রী, যিনি বোধহয় ঘুমের মধ্যেও এসব ভাবতে থাকেন, কিছুদিন আগে দেখলাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানি এসেছিলেন খড়গপুর আইআইটিতে। এই দিনরাত আমাদের 1 নম্বর পরিবারের মানে রাজকুমার, সে খালি আদানি 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 মানে জব করতে থাকে, মানে তাকে দুর্নাম করতে থাকে সেই আদানি। খড়গপুরে আইআইটিতে এসেছিলেন, উনি বলছিলেন ছাত্রদের, তোমরা আমেরিকার মোটা মাইনের লোভ ত্যাগ করে আমাদের কোম্পানিতে এসো, প্রতিরক্ষার নানান অস্ত্রশস্ত্র পরীক্ষা নিরীক্ষা আরও উন্নতি চলছে, আরও চলতে থাকবে। ওই সভায় দেখলাম অন্তত 3জন রিটায়ার্ড খড়গপুর আইআইটির ডাইরেক্টর, 2জন চক্রবর্তী, নাম তো গৌতম আদানি নিজেই নিলেন, আরেকজন কে দেখলাম, তিনি ডক্টর অমিতাভ ঘোষ। বোধহয় 15 বছর আগে উনি খড়গপুর আইআইটি থেকে ডাইরেক্টর হিসেবে রিটায়ার করেছেন। আমি ওনাকে দেখেছি বা পেয়েছি 1973 থেকে 1975, তখন উনি কানপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওনার কোয়ার্টার্সে যেতাম আমার এক বন্ধুর সঙ্গে, সে ওনার পুরো পরিচিত ছিল। একবার মনে আছে আমি ওনাকে বললাম, আমি সে সময় যে ইনস্টিটিউটে পড়তাম সেখানে আমার 2 বছরের জুনিয়র ব্যাচে
অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছিল, সেটা এরকম: তুমি ধরো ডান হাত এবং ডান কাঁধকে দেওয়ালে ঠেকিয়ে টাইট হয়ে দাঁড়ালে, আর বাঁ পাটা যদি তুলে ধরো, মানে চেষ্টা করো, তবে তুমি বাঁদিকে পড়ে যাবে। এর কারণ কি? এটা শুনে উনি ঠিক ওইভাবে দেওয়ালে গিয়ে একটা দিক সেটে দাঁড়ালেন, দেখলেন কি হয়। সেই মজার ব্যাপার এখনও মনে আছে। পরে শুনেছি আমার এক ঘনিষ্ঠ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট হওয়া যাদবপুরের প্রাক্তন ছাত্র, পরে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা ভারতের সায়েন্সের 1 নম্বর, সেখান থেকে এমটেকে সেকেন্ড হয়েছিল এবং পরে আমেরিকা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছিল। তাকে ডক্টর অমিতাভ ঘোষের সম্বন্ধে একবার বলেছিলাম। ওর কাছে জানলাম যে ও ডক্টর ঘোষের লেখা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর লেখা বই পড়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে ডক্টর শ্রী গৌতম আদানি কী গুরুত্ব দেশের কাছে, দেশের আইআইটির কাছে, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেরা ছাত্রদের কাছে, দেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক প্রাক্তন ও বর্তমানদের সামনে, এমনকি 15 বছর আগে শিক্ষকত্ব থেকে অবসর নিয়েছেন, তাকেও ওখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি বা তারা উপস্থিত ছিলেন ওই শ্রী গৌতম আদানির বক্তৃতা সভায়, যেখানে উনি বলছেন যে বিদেশে, বিশেষ করে আমেরিকায় বেশি পয়সার জন্য না গিয়ে দেশেই ওনার কারখানায় যোগদান করতে, দেশের সেবা করুন সম্মানের সঙ্গে। বিদেশে তো দেখা যাচ্ছে কি সম্মান দিচ্ছে, যেন ওরা ওই দেশের জন্য বোঝা। এই অপমান মাথায় নেওয়া কোনো বুদ্ধিমানের, বাহাদুরের, সম্মানের এইসব ঘটনা বা ব্যাপার খবরের কাগজে আসছে, টিভিতে দেখছি, ইউটিউবেও দেখছি। বন্ধুরা, আপনারাও দেখুন, ভাবুন এবং নিজের ইতিবাচক মতবাদ প্রচার করুন। ধন্যবাদ।